পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি কথাটা কিন্তু এমনি এমনি বলেনি। হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। মানুষ যদি একনিষ্ঠ মনে পরিশ্রম করে যায় তবে সফলতা একদিন না একদিন সে পাবেই। আজকে চলুন আমার একটা গল্প শেয়ার করি আপনার সাথে। সেটা হলো, আমার বিয়ের পর আমার শ্বশুরবাড়িতে আমার শোয়ার জন্য একটা খাট পর্যন্ত ছিল না। আর আমার হাজব্যান্ড যেহেতু পড়াশোনা করতো বাইরে ঢাকায়, তো ওখানেই থাকতো। ওরা কয়েক ভাই থাকতো। আর ওদের কিন্তু নিচে বিছানা ছিল। ঢাকা শহরে বেশিরভাগ যারা ব্যাচেলার থাকে তারা কিন্তু নিচে বিছানা বিছিয়ে ঘুমায়। খুব একটা অর্থনৈতিক প্রবলেমের জন্য যে তারা খাট কিনতে পারেনি তেমনও কিছু না। হয়তো টানাটানির অসুবিধার জন্য এই বাসা থেকে ও বাসা বদলির জন্য তারা কেনেনি। আমার বিয়ের পর আমি যখন গেলাম বাসায় থাকতে, তো আমাকে প্রথমে বাসায় রাখা হয়েছিল। বাসায় থাকতে গেলাম, দেখলাম যে আমার নিচে বিছানা করে শুইতে হবে। তো যাই হোক, সেটা কোনো সমস্যা না, নিচে বিছানা ভালোই লাগে। আর তখন যে আমার হাজব্যান্ড খুব একটা ইনকাম করতো তেমনও না। আগে ইনকাম করতো, একটা জব করতো, তো সেখান থেকে ভালোই স্যালারি পেত। তো আমার যখন বিয়ে হয় তখন ওর কোনো জব ছিল না। বিয়ের অনেক আগে যখন জব করতো, তো ওই স্যালারির ব্যাপারটা বললাম, মোটামুটি ভালো স্যালারি পেত, কিন্তু তো সেই স্যালারিগুলো সে সঞ্চয় না করে শেয়ার বাজারে দিত। তো শেয়ার বাজারে খুব ভালো মানের ধস পড়ায় সে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তো আমার বিয়ের পরে একটা যখন জব পেল, তো মোটামুটি হবে, তবে ঢাকা শহরে ওই জবের স্যালারি যেটা, ওই নিয়ে আসলে বাসা ভাড়া দিয়ে দুজন মানুষ চলা অনেক ডিফিকাল্ট একটা ব্যাপার। তবুও আমি মানিয়ে নিতাম। মাঝে মাঝে আমার হাজব্যান্ডের যেহেতু বেড়ানোর শখ, এখানে সেখানে ঘোরার শখ, ও বিয়ের আগে থেকে ভ্রমণ করে, তো আমাকে বলতো চলো আমরা হানিমুনে যাই। কিন্তু আমি দেখতাম যে আমার সংসারে কিছুই নেই, আমার সংসারে শোয়ার মতন একটা খাট পর্যন্ত নেই। তো এখন আমার বেড়ানোটা হচ্ছে বিলাসিতা, ঠিক আছে? তো আমি বিয়ের আগে থেকেই খুব সংসারী একটা মেয়ে, যে আমি এভাবে সংসার করব, আমার সংসারে কীভাবে উন্নতি হবে সে চিন্তা করব, চেষ্টা করব। তো আমি ঘুরতে যেতাম না, ওর কথা আমি শুনতাম না। বলতাম যে আগে আমি একটা করে জিনিস করি সংসারে, তারপর বেড়াতে যাব। তো 1 মাসের বেতন দিয়ে দেখা গেল আমি খাট কিনতে গেলাম, ফার্নিচারের দোকানে গেলাম, একটা খাট কিনলাম। পরবর্তীতে একটা আলমারি কিনলাম পরে 2-1 মাস পরে। তারপরে একটা ওয়ারড্রব কিনলাম, তারপরে একটা শোকেস কিনলাম। তো এভাবে আসলে আমার সংসারের জিনিস করা। কোন মেয়ে না চায় যে আমার সংসারে আমি সুন্দর করে সাজাবো, গোছাবো, আমার সংসারটা একদম পরিপাটি থাকবে। তো আমিও তাই চেয়েছিলাম। তো মোটামুটি করতে পেরেছি। এর পরেই দেখা গেল বিয়ের 3 বছর পরে আমি কনসিভ করি। আমি যেহেতু মাস্টার্স ফাইনাল দিচ্ছিলাম, আমার চিন্তাভাবনা ছিল মাস্টার্স ফাইনাল দিয়ে তারপর আমি বেবি নিব। তো আগে আমি বেবির জন্য চেষ্টা করিনি, আমি 3 বছর পরে চেষ্টা করেছি। তো ফার্স্ট বেবি আমি কনসিভ করি। তো ফার্স্ট বেবিকে নিয়েই ব্যস্ত ছিলাম। তারপরে আমার সেকেন্ড বেবি হয়, তাকে নিয়ে আমার ব্যস্ততা বেড়ে যায়। তো এই যে এখন আমার সংসার এরকমই চলছে, এ পর্যন্ত হানিমুনে যাওয়া হয়নি। এটাকে আসলে আপনারা কিপটামি বা সংসারী বলবেন কিনা জানি না, আমি তো বলবো সংসারী। আমি যথেষ্ট সংসারী একটা মেয়ে। আমি যতটুকু পারি চেষ্টা করি যে আমার সংসার কিভাবে ভালোভাবে চলবে, আমি সংসারটাকে কিভাবে সুন্দর করে গোছাবো, আরও 2-1টা জিনিস করব, এরকম সবসময় মাথার মধ্যে চিন্তাভাবনা থাকে। যদিও নিজে জব করি না, জব যদি করতাম না জানি আরও কত কিছু করে ফেলতাম। তো যেহেতু হাজব্যান্ডের টাকায় সব কিছু মানিয়ে গুছিয়ে আমাকে চলতে হয়। তো এখন আমি চাইলেও এত ছোট বাচ্চা নিয়ে ওদের কষ্ট হবে, এজন্য আমি কোথাও বেড়াতে যাই না, হানিমুনে আমি যেতে পারছি না। তো দেখা যাক সামনে কি হয়। ওরা একটু বড় হলে ইচ্ছা আছে, ঈশ্বর যদি চান আমাদের আর্থিক অবস্থা যদি আরেকটু ভালো করেন, তাহলে অবশ্যই চেষ্টা করব যদি বেঁচে থাকি। মধ্যবিত্ত ফ্যামিলিদের সব শখই থাকে, কিন্তু শখটা সঠিক সময়ে পূরণ হয় না। তাদের অনেক বাছিয়ে গুছিয়ে তারপরে শখ পূরণ করতে হয়।
তো আমি বলবো যারা মধ্যবিত্ত ফ্যামিলি আপনারা আছেন, হ্যাঁ আপনারা সংসারের জিনিসও করেন বা সংসারটাকেও আপনারা ধরে রাখেন, কিন্তু পাশাপাশি যে আপনাদের বিনোদনমূলক যে আয়োজনগুলা সেগুলোর জন্য আলাদা করে টাকা জমান। তো আমি এই জিনিসটা একদমই করিনি। তো এখন এখন হয়তো ঈশ্বর করলে পারবো। আমার হাজব্যান্ড বলে যে মাঝে মাঝে বলে চলো আমরা কোথাও ঘুরে আসি, কিন্তু বাচ্চাদের কষ্টের কথা ভেবে আমি কোথাও যাই না। মানে এখন হয়েছে, এখন সামর্থ্য হয়েছে, কিন্তু সময়টা আসলে এরকম না। তো যখন সামর্থ্য হয় তখন সময় হয় না, আর যখন সময় হয় তখন সামর্থ্য হয় না। তো এটাই হলো ব্যাপার। আপনারা এই জীবনটাকে উপভোগ করুন, খুব ভালোভাবে উপভোগ করুন। সব সময় আসলে সংসারে গণ্ডিতে নিজেকে বেঁধে রাখলে নিজের মানসিক স্বাস্থ্য যেমন মানে ক্ষতিগ্রস্ত হয়, শারীরিক স্বাস্থ্যও তেমন ক্ষতিগ্রস্ত হয়। আমি যে বাসায় থাকতে থাকতে মাঝে মধ্যে বোরিং হয়ে যাই, তবুও আমার 2টা বাচ্চা আছে, ওদের সাথে খেলাধুলা করে আমার দিন কাটে। আমার খুব ভালো লাগে ওদের সাথে থাকতে। কথা বলতে বলতে অনেক কথা বলে ফেললাম। আর দেখেন আমার ছোট মাম্মাম কি করছে, আমার সাথে খেলছে, কি করছে, মানে ও থাকতে থাকতে মানে এমন সব ঠাট্টা করে আমার সাথে। এই যে এটা কাঁথাটা সব মানে আমার মাথার উপর সব বারবার দিচ্ছে, ওর মাথায় রাখছে, মানে লুকোচুরি খেলছে ও। তো এটাই ওর মজা। বাচ্চাদের আসলে মজা পাওয়ার জন্য খুব বেশি কিছু লাগে না, সামান্যতেই ওরা মজাটা খুঁজে নেয়। তো আমাদের বড়দেরও এমন হতে হবে। আমরা খুব বেশি অশান্তিতে থাকি, সাংসারিক অনেক টেনশনই থাকে, সবার সংসারেই থাকে। তবু তার মাঝে একটু ছোট ছোট খুশি যদি আমরা বেছে নিই, তাহলে আমাদের জীবনটা অনেক সুন্দর হয়ে যায়, তাই না? আজকে খুব দ্রুত আমার রান্না হয়েছে, বেশি কিছু করিনি। আজকে শুধু মাছ ভেজেছি, আলু করলা ভেজেছি, কালকের তরকারি ছিল তো ওটাই গরম করে নিয়েছি। এই তো আমাদের আজকে দুপুরের খাওয়া। তো আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, এখানেই আমি শেষ করব। তো আমার ব্লগগুলো কেমন লাগে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার পেজটিকে ফলো দিয়ে আমার পেজটিকে ভালোবেসে আপনারা পাশে থাকবেন, এটাই আমি আপনাদের কাছে আশা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই তো, টাটা।